উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সবাইকে নির্ধারিত আসনে বসার জন্য অনুরোধ করছি। আমরা অনুষ্ঠান শুরু করতে যাবো। আমাদের যদিও 6:30টায় অনুষ্ঠান শুরু করার কথা ছিল, জানেন ঢাকা শহরের যানজট এবং অন্যান্য আনুষ্ঠানিক সমস্যা, আমরা আমন্ত্রিত থেকে সবাই চলে এসেছেন। আমরা এখানে অনুষ্ঠান শুরু করতে যাবো, আপনারা দয়া করে আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আমাদের যারা আমন্ত্রিত বক্তারা যারা কথা বলবেন মুস্তাককে নিয়ে এবং ওই মুস্তাকটা নিজের কথা বলবেন, এই সব কিছু আমরা একটু খুব ঘরোয়া মেজাজে করার চেষ্টা করবো। কারণ আমাকে শুরুতেই মুঠোফোনে মেসেঞ্জারে আমাকে কবি সাহেব নিজে একটা মেসেজ পাঠিয়েছেন, এটি বেশি কিছু ভারী না করতে অনুষ্ঠানটি, তাত্ত্বিকভাবে না নিতে। উনি বলেছেন যে সবাই যেন বোর না হয়, যেহেতু কবিদের একটা বিষয়। এবং আমি জানি যে আমরা যারা কবিতা ভালোবাসি তারাই আমরা এখানে এসেছি, যারা কবি মুস্তাক আহমেদের লেখা ভালোবাসি। এবং শুধু কবি মুস্তাক আহমেদের লেখা নয়, সামগ্রিকভাবে আমরা যারা বাংলা কবিতাকে পছন্দ করি, বাংলা কবিতা নিয়ে আমরা সময় কাটাই, বাংলা কবিতা পড়ি, আমরা কবিতাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, তারা এসেছি। তবে আমার নিজের ব্যাপারটা একটু আলাদা। আমি নিজেও ব্যক্তিগতভাবে কবি নই। আমার ব্যাপারটা হয়ে গেছে অনেকটা ওই IPL এর ধারাভাষ্যকারের মতো, ক্রিকেট কিছুই বুঝি না কিন্তু অনেক কথা বলতে হচ্ছে। ব্যাপারটা সেরকম বাংলাদেশের প্রেক্ষাপটে দেওয়া হয়। আমার একটি অবস্থা, আমি নিজে কবি নই কিন্তু আমি কবি মুস্তাক আহমেদের লেখা পছন্দ করি এবং তার সম্বন্ধে অল্প কিছু জানি। কারণ সেই চট্টগ্রাম থেকে তার কাব্য জীবনের যে সূচনা, সেখান থেকে তার সাথে আমাদের ঘনিষ্ঠতা, মিথস্ক্রিয়া। চট্টগ্রামের বাসিন্দা হিসাবে আমরা যারা সাহিত্য টুকটাক চর্চা করতাম সেই 90 দশকের শুরুর দিকে একসাথে আমরা অনেকটু পথ এসেছি এবং তাকে ঘিরে আমাদের যে কবিতা এবং সাহিত্যের যে পাঠ চলতো এবং যেগুলো হতো সেগুলো অত্যন্ত চমৎকার সময় আমরা কাটিয়েছি এবং বহু বছর হয়ে গেছে। হিসেব করলে প্রায় 30 বছর আমরা একসাথে আছি সবাই। সুতরাং সেই বলয়টা একটা ভিন্ন সময় ছিল এবং বাংলা সাহিত্যে আমি মনে করি যে উত্তর আধুনিক সাহিত্য কিংবা কবিতার যে পালাবদল দিকবদল সেগুলো খুব কাছ থেকে আমাদের দেখার সুযোগ হয়েছে। সেই সূত্রে কবি মুস্তাক আহমেদ দাবি করেছেন আমাদের প্রতি যে তার অনুষ্ঠানে কিছু থাকার জন্য উপস্থাপনা বা সঞ্চালন যেটাই বলেন। তা আমি অত্যন্ত হাসি মুখে না হলেও অত্যন্ত কষ্ট চেহারা নিয়ে আমরা রাজি হয়েছি। কারণ আমি জানি যে আমি এই কবিতার যে সম্মেলনটা এবং তার যে পাঠ উন্মোচনটা সেটি অত্যন্ত একটি আমাদের সাহিত্যের দৃষ্টিকোণ থেকে এবং আমাদের পড়াশোনা এবং পঠন পাঠনের দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে করি তার এই দুটি বই অবশ্যই আলোচনার দাবিদার। এবং কবি মুস্তাক সম্বন্ধে আমরা অনেকে অনেক কিছু জানি কিন্তু অনেকে অনেক কিছু জানি না, তার উপর আমরা আরো কিছু জানতে চাই। সেই সূত্রে আমরা আজকে সবাই এক হয়েছি। এখানে আমরা বাইরে কেউ নেই, আমরা নিজেদের মধ্যেই সবাই আছি। কবিকে যারা চেনে, কবি লেখা যারা চেনে, কবি যারা শুভাকাঙ্ক্ষী, কবি যারা শুভানুধ্যায়ী, কবি যারা পাঠক, তারাই আমরা আজকে এখানে এসেছি। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকের শুরুতে আমাদের একজন বড় ভাই আসার কথা ছিল, তিনি হচ্ছেন মুস্তাক আহমেদ। উনি আপনার নাম মুস্তাক আহমেদ, আমাদের শ্রদ্ধেয় প্রয়াত নাট্যজন মমতাজুদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান। ওনার আজকে অনুষ্ঠানের শুরুতেই ওনার সাথে একটি মিথস্ক্রিয়া ছিল আমাদের। উনি পথে আছেন, উনি চলে আসবেন। উনি আসার আগে আমরা গদ্যের বই থেকে পাঠ করবেন তার কন্যা অমৃত শাশ্বতী, তারপর কবিতার বই থেকে আমাদের আবৃত্তি করবেন তিতাস মাহমুদ এবং লেখককে শুভকামনা জানাবেন তার দুজন গুরু, তার শিক্ষক শিক্ষিকা ফেরদৌসিয়া বেগম এবং তার একজন শ্রদ্ধেয় শিক্ষক হাসানুল কবির। এরপর গদ্য নিয়ে বলবেন আমাদের ইবুকের প্রকাশক, লেখকের যে বইগুলো ইবুকের প্রকাশক যিনি আছেন আমাদের সবার প্রিয় অনলাইন আচার্য এবং কবি, আমাদের প্রিয় কবি, আমাদের খুব কাছের বন্ধু সাকওয়ার টিপু, আমাদের অত্যন্ত প্রতিশ্রুতিশীল একজন কথা সাহিত্যিক মাসুদুল হক, আমাদের অগ্রজ কবি, আমাদের সবার খুব পরিচিত চট্টগ্রাম থেকে উনি এসছেন আমাদের সবার প্রিয় কবি জিল্লুর রহমান। তার গদ্য নিয়ে কথা বলবেন আহমেদ মুস্তফা কামাল, আরেকজন আমাদের খুব গুণী কথা সাহিত্যিক। আমাদের একজন খুব গুণী অনুবাদক যে সাদিক, তিনিও এসেছেন, তিনিও কথা বলবেন কবিকে নিয়ে এবং কবিতা গদ্য নিয়ে আলোচনা করবেন আমাদের আরেক পছন্দের কবি ফরিদ কবির ভাই এবং প্রকাশক হিসাবে চন্দন চৌধুরী, তিনিও আমাদের কাছে কিছু কথা বলবেন। সো এই ব্যক্তিবর্গকে আজকে আমাদের থাকবে। তারপরেও যারা আছেন, যারা শ্রোতা যারা আছেন, তারা এই ফাঁকে ফাঁকে যদি কোনো কিছু কবির সাথে কোনো কথা বলতে চান, কবির সাথে কিছু জানতে চান, তাহলে আপনাদের মানসিক প্রস্তুতি থাকবে কে কোন বিষয়ে কোন জায়গা থেকে সংযুক্ত হতে চান কবির সাথে। এর মধ্যে আমি তিতাস মাহমুদের তিতাস ভাইয়ের যে একটা অংশ ছিল যে আমাদের কবিকে পরিচয় করিয়ে দেওয়া, সেটির দায়িত্ব আপাতত আমার কাঁধে তুলে দিয়েছেন। আমি
কথা লম্বা না করে মূল অনুষ্ঠানের শুরুতেই আমি কবি মোশতাক আহমেদ সম্বন্ধে অল্প কিছু কথা আপনাদেরকে জানাচ্ছি। যদিও আপনারা সব কিছু জানেন, তবুও এটা আমাদের রীতি, আমাদের অনুষ্ঠানের রীতি, আমরা ওনার সম্বন্ধে কিছু বলব। আনন্দ বেদনার সম্ভারের নিকট প্রতিবেশী ছিল আমাদের তরুণ হৃদয়গুলো। আপাত সরল কিন্তু ক্যালেডোস্কোপের মতো বহুগামী তার শব্দরসিক প্রতিভাস, ব্যর্থবোধকতায় প্রত্যুৎপন্ন মতিত্বে। তার কবিতা একদিকে বেদনা উদযাপনের পানশালা, অন্যদিকে বেদনা প্রশমনের দাওয়াতখানা। কিছুটা ভাবনতা আর কিছুটা শব্দ নিয়ে খেলা করা, শব্দার্থকে প্রসারিত করার খেলা, পাণ্ডুলিপির ছদ্মাবরণে বুঝিবা ব্যক্তিগত অভিধানের স্তবক করে যাওয়া। আমরা দেখেছি মোশতাক পরিত্যাগ করতে চেয়েছে পুনরাবৃত্ত অলঙ্কার, পুরনো পদ্মগুচ্ছ, মিছিলে সামিল থেকেও আত্মমগ্ন উচ্চকিত স্লোগানের বিপ্লবীকে। তেমনিভাবে প্রকাশ্য স্ববিরোধে ভালোবাসার উষ্ণতার পাশাপাশি সন্ধান করেছে অন্তরীণ ফল্গুধারার শীতলতার, সাজাতে চেয়েছে পরিমিত শব্দে স্বপ্নাদ্য বাক্যে উদাসীন ছন্দে। খুঁজে বেরিয়েছে আবহমান ইতিহাস চেতনার জীবনাঙ্গীয় পাখি, অতীত আর বর্তমানের দুটো। মোশতাক চিরকাল খুঁজে বেড়ালো আড়ালের ভাষা, ইঙ্গিতের সঙ্গীত। ছোট ছোট বিষয়কে দর্পণের পারদে লেপে রাখার শিল্পকর্মে ক্লান্তি হচ্ছে, পার্থিব উপেক্ষায় অনাবিল নির্বিকার প্রত্যয়। মোশতাকে যে বইগুলো বেরিয়েছে আপনারা সবাই জানেন, সেই 1989 সালে যখন তিনি ছিলেন, তখনই তার একটি বই সব জায়গায় অত্যন্ত সারা যায় গিয়েছিল। যে বইটি খুব বিখ্যাত বই, এক নামে চেনেন, সড়ক নম্বর দুঃখ, বাড়ি নম্বর কষ্ট। এরপর তিনি 1994 সালে প্রকাশ করেন 25 বছর বয়স। এরপর দীর্ঘ বিরতি, এরপর 2010-এ বের হয় নিধপুরাণ, এরপর 2015-তে ভেবেছিলাম চড়ুইবাতি, 2017-তে প্রকাশ পায় বুক পকেটে পাথরকুচি। প্রবন্ধ গ্রন্থের মধ্যে তার প্রথম বই ছিল 3 ভ্রমণের যাত্রী, 2016 সালে প্রকাশিত হয়। তিনি ছোট গল্পে অত্যন্ত হাত পাকিয়েছেন। তার 2018-তে বেরিয়েছে ছোট গল্প সংকলন স্বপ্নমায়া কিংবা মতিভ্রমের গল্প। আজকে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে তার অক্ষরবন্দি জীবন, 2020-এ যেটি বেরিয়েছে, সেটি মূলত আত্মজীবনী। কবিতা এবং কবিতার অভিজ্ঞতার ফাঁকে ফাঁকে তিনি তার জীবনী লিখেছেন এই বইটির মধ্যে। এটা আমরা যারা পড়েছি তারা জানি, এবং আপনাদেরও পড়ার আমন্ত্রণ থাকবে। ইবুকে তিনি অনুবাদ করেছেন কবিতা অনুদিত মহাদেশ নামে, এবং নির্বাচিত কবিতার সংকলন আছে লুব্ধ যাত্রা। 108টা নীলপদ্ম তার প্রেমের কবিতা, সেটাও ইবুকে এসেছে। তার দ্বিমেধিক প্রথম প্রকাশ 1981 সালে এবং দাহুতে। তিনি সম্পাদনা করেছেন তৃতীয় নয়ন, মোহনা এবং শামিততে। আমরা সবাই জানি কবি মোশতাক ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে তিনি ওখান থেকে তিনি পাস আউট করেছেন, এবং সেখানে তার সাহিত্য জীবনের স্ফুরণ ঘটেছে। এবং শামিত, মোহনা, তৃতীয় নয়ন তিনি সেই সময় থেকেই তার সেই সম্পাদনা তখন থেকে তার হাতে। তিনি শিক্ষা জীবন করেছেন, ক্লাস 7 থেকে ক্লাস 12 করেছেন মির্জাপুর ক্যাডেট কলেজে, 85 সালে পাস আউট করেছেন। এরপর তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ছিলেন। আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে MBBS কমপ্লিট করেছেন। পরবর্তীতে জেমস ব্রিগার্ড স্কুল অফ পাবলিক হেলথ ইউনিভার্সিটি থেকে উনি ওনার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। তিনি এখন জনস্বাস্থ্য পেশার সাথে জড়িত। তিনি একজন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তার সুখী পরিবার, কবিদের পরিবার সদস্য হয় কিনা জানি না, পরিবার অত্যন্ত সুখী, ধন্যবাদ। তার স্ত্রী সোনিয়া রহমানের 2 কন্যা, অদ্বৈত শাশ্বতী এবং অত্রন জেলা সপ্তর্ষি। তার চমৎকার 2 কন্যা আছে, এবং তাদেরকে নিয়ে অত্যন্ত সুখী জীবনযাপন করছেন তিনি। আমরা তার আরও সুখময় জীবন কামনা করি, এবং আমরা চাই যে কবিতার সাথে তাকে অস্থায়ী আরও দীর্ঘস্থায়ী, এবং বাংলাদেশে একজন তিনি নোটেবল কবি হিসাবে আমাদের মধ্যে আরো বেঁচে থাকুক, এবং তিনি আরো তার কাব্য প্রতিভা দিয়ে আমাদেরকে মুগ্ধ করুন। লেখক পরিচিতির এই ফর্মাল পর্বটি শেষ হলো। এখন আমি পরবর্তীতে সরাসরি আমি মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি, পরে আরো কিছু কথা বলবো। মূল অনুষ্ঠান হিসাবে আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি কবির গদ্যের বই থেকে পাঠ করার জন্য তার কন্যা অদ্বৈতা শাশ্বতীকে অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য। অদ্বৈতা, আমি অদ্বৈতা শাশ্বতী, উপস্থিত সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। ছোট্ট একটি অংশ পড়ে শোনাবো বাবার অক্ষরবন্দি জীবন থেকে। 2000 সালের দিকে ময়মনসিংহে সপরিবারে বাস করতে শুরু করলাম। আমার কাজের জায়গা ছিল ত্রিশাল। মধ্য সপ্তাহে 1 রাত আর ছুটির দিনে বাসায় থাকতাম। অন্য দিনগুলোতে ত্রিশালেই থাকতাম। শাশ্বতী তখন স্কুলে যায়, আর সপ্তর্ষির বয়স 1 বছর। মেয়েরা আমাকে খুব মিস করতো নিশ্চয়ই।
একদিন ওদের মা দেখতে পেল টি টেবিলে আমার প্রথম বইটার ব্যাক কভারের ব্রোমাইড করা ছবিটা আঁকড়ে ধরে সপ্তর্ষি কাঁদছে। এই বইটির সাথে আছে এরকম অনেক স্মৃতি আর অনেক আবেগ, অনেক গৌরব আর অনেক পরিচয়ের পরিসর। মেডিকেলে 3য় বর্ষে পড়ার সময় প্রথম কবিতার বই সড়ক নম্বর দুঃখ, বাড়ি নম্বর কষ্ট বেরোয়। আমার কার্টুন গুরু আহসান হাবিব তখন মাত্র দিনরাত্রি প্রকাশনী খুলেছেন। আমি বায়নায় ধরে বসলাম যে বই পড়ব। উনি বিনা প্রশ্নে রাজি হয়ে গেলেন। প্রচ্ছদ করেছিলেন আহসান হাবিব নিজেই, তবে বই প্রকাশের আগ পর্যন্ত সেই প্রচ্ছদ আমার দেখা হয় না। খুব আবেগ ঘন একটি অংশ পাঠ করে শোনাবো লেখকের কন্যা। এটি দ্বারা আমরা একটু বুঝতে পারছি যে তার পরিবারের পক্ষ থেকে এবং লেখকের সাথে তার পরিবারের এই কাব্য আলোচনা, কাব্য ভাবনায় তাদের অন্তর্গত মিথস্ক্রিয়াটি অত্যন্ত গভীর। আমরা শুভেচ্ছা জানাচ্ছি বিষয়টিকে। আমি এখন লেখকের জন্য শুভকামনা জানাবার জন্যে আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় শিক্ষিকা ফেরদৌস স্যারের বিরুদ্ধে। আমি অনুরোধ করবো ম্যাডামকে। উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা, সালাম জানাই সবাইকে। আসলে আমার এখানে আসার কথা নয়, এখানে কিছু বলারও কথা নয়। আমি নিরেট অকবি, শাশ্বতী সড়ক নম্বর দুঃখ, বাড়ি নম্বর কষ্টের একটি ঘটনা বলেছে। আমার সাথেও খুব নিবিড়, গভীর, একান্তভাবে জড়িয়ে আছে গ্রন্থটি। আমি প্রারম্ভিক বক্তব্যে উপস্থাপক কবি মোশতাক আহমেদ সম্পর্কে বলেছে, তার লেখা সম্পর্কে চমৎকার, কোনো কথায় দ্বিমত নেই। আমার এত স্পর্ধা নেই, আমি ওর কবিতা সম্পর্কে বলবো। আমি ভালোবেসে ওর লেখা পড়ি, বইমেলায় গিয়ে ওর বই সংগ্রহ করি, ছুঁয়ে দেখি, আমার টেবিলে থাকে। কত বইমেলায় কেনা বই এখনো আমার টেবিলে, এরকম একটা আবেগী সম্পর্ক। তো আমি একটু পিছনের কথা বলি। তখন সম্ভবত 84 সাল কি 85 সাল ক্যাডেট কলেজ থেকে এক ছাত্র এসেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। 103 জন ছাত্রের একটি কক্ষ। আমার ওজন তখন 78 পাউন্ড। আমি ছোট্ট এক ফোঁটা মানুষ, কি দুঃসাহস নিয়ে 103 জন মানে প্রদীপ্ত তারুণ্যের উষালগ্ন নিয়ে টকবক করছে, এরকম ওদের ক্লাসরুমে গিয়ে দাঁড়িয়েছি। স্বাভাবিক, ছাত্ররা তো কিছুটা হইচই করে। এরই মধ্যে এক পাশে সৌম্য, প্রিয়দর্শন, এক ছেলে, একটু শ্যামলা রং কিন্তু বুদ্ধিদীপ্ত দুটো চোখ আমার চোখে পড়ে। তো যা হোক, ছেলেরা আমাকে করুণা করেছে, ওরা ওদের দুষ্টুমি থামিয়েছে। তো দেখতাম ছেলেটি অনেকের মতো দুষ্টুমি করে না, খেয়াল করে শোনে, আমি যাচ্ছে তাই পড়াই। ও বোধহয় ভাবে যে মানুষটাকে একটু অন্তত সমীহ দেখায়, ও শোনে। এবং আশ্চর্য ব্যাপার, ওর ক্লাস নেবার আগে আমি ওর সম্পর্কে শুনেছি, পরে জেনেছি ছেলেটাকে। আমাদের চিরবৈরী ক্যাডেট কলেজ, ক্লাস 7-এ 2-1টা ছাত্র ক্যাডেট কলেজে যাই অভিভাবকদের চাপে, তাদের প্রণোদনায় এবং বকাঝকায়। আমাদের অবস্থা তখন হয় নিজের ছেলে সতীনের কোলে। সেই ক্যাডেট কলেজ থেকে মেট্রিক পাস করে ছেলে আমাদের কাছে চলে এসেছে। আমি আমার পিতৃতুল্য সিনিয়র সহকর্মী পদার্থবিদ্যা বিভাগের জনাব আব্দুর রউফ, আমি বলেছিলাম শ্যামলা করে একটা মিষ্টি ছেলে, খুব শান্তশিষ্ট, বুদ্ধিদীপ্ত দুইটা চোখ। সাথে সাথে রউফ সাহেব বলেন, আপা নিশ্চয়ই ফেরদৌস নিশ্চয়ই মোশতাক আহমেদের কথা বলছে, ও তো ক্যাডেট কলেজ থেকে চলে এসছে। আমরা সবাই তালি দিয়ে উঠলাম টিচার্স লাউঞ্জে। এবং 89 কি 90 সালে মোশতাকের ছোট ভাই বলি, তার নামটা এখনো আমার মনে নাই, ডাক নাম রুমি, আমি ওকে চিরকাল মোশতাকের ছোট ভাই বলেছি। 9ম শ্রেণীর এক ছাত্র আমার কাছে একটা বই দিল। আমি ওই যে ক্লাসে প্রথম আমি মোশতাক আহমেদকে পাই,
ওই ক্লাসে ক্লাস নিচ্ছিলাম, ওর টিচার একটু আসি বলে নবম শ্রেণীর একজন এসে আমার হাতে একটা বই দিল। বইয়ের খুবই ব্যতিক্রম ধর্মী, যেন প্রাণ থেকে উঠে আসা, যেন জীবনের মর্ম, নামটি সড়ক নম্বর দুঃখ, বাড়ি নম্বর কষ্ট। আমি আমূল স্পন্দিত হয়েছি এবং নামটা দেখে মুশতাক আহমেদ, আমার সেই ছোট ছাত্রটি, আমারও তখন বয়স সম্ভবত খুব বেশি হলে 35। আজকের মতো বই ছাপানো তখন সহজ নয়। আবার একটা কিশোর কবি, তার একটা কবিতার বই ছাপার অক্ষরে চমৎকার প্রচ্ছদ। আমি কোনো কথা না বলে আমি একরকম স্তম্ভিতভাবে, বিমূঢ়ভাবে আমি প্রচ্ছদটা উল্টাই। লেখা আমার প্রিয় টিচারদের, আর বইয়ের ওই নামটা এবং ছাপার অক্ষরে আমার ছাত্র, সেই এই ক্লাসের সৌম্য প্রিয়দর্শন ছাত্রটি আমার, ওর একটা বই ওর ছোট ভাই এনে আমার হাতে দিয়েছে। আমি খুব তুচ্ছ মানুষ, খুব সাধারণ মানুষ। ওই সময় 35 বছর বা 30 বছর, 90 বা 89, আমার মনে হয়েছে পৃথিবীর ঐশ্বর্য যেন আমার হাতে। সেই বইটা আমি, আমার বড় কন্যা তখন 8-এ পড়ে, রুমির ভালো নাম কি? আরিফ রেজা। ও সারা জীবন আমাকে এই কথা বলেছে, টিচার আমি সারা জীবন মুশতাক আহমেদের ভাই থেকে গেলাম, কেন যেন ওর নামটা আমার মনে থাকে না। ও কাছে আসা মাত্রই মুশতাকের স্মৃতি আমাকে নাড়াতে, এবং এটা নিয়ে আমি আরিফ রেজা রুমির কাছে কৃতজ্ঞ। ও কখনো মন খারাপ করে না, ওইটা খুব মজা পায়। আমার মেয়ে, ওদেরই ব্যাচমেট, সে এত পড়েছে যে বইটার পাতা মলিন হয়ে গেছে, কোনো কোনো জায়গায় ছেড়ে গেছে। সেই আমার পুত্রতুল্য, আমার প্রিয় ছাত্র মুশতাক আহমেদ। আপনারা ওর বইয়ের তালিকা শুনেছেন। ও পেশায় চিকিৎসক, নেশায় কবি, লেখক। এবং আমার খুব ভালো লেগেছে যখন ও জানিয়েছে, টিচার আমি পাবলিক হেলথে উচ্চতর পড়াশোনা করছি। পাবলিক হেলথে, ডাক্তারদের গতানুগতিক পদগুলোতে নয়, কিন্তু এখানটায় আমরা জয়ী। আমাদেরকে গভীর অনুরাগ, শ্রদ্ধা, ভালোবাসায় আপ্লুত করে রাখে, অভিভূত করে রাখে মুশতাক আহমেদরা। অনেকে এখানটায় আমরা ধন্য। বক্তব্য বাড়াবো না, চিরচরিষ্ণ থাকুক মুশতাক আহমেদের কলম তথা লেখনী, মনন আর নিজের সৃষ্টির মধ্য দিয়ে ও থাকুক চিরঞ্জীব, মৃত্যুঞ্জয়ী, চির শুভ কামনা। ধন্যবাদ সবাই। এখন আমি বক্তব্য রাখবার জন্য, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের কলেজের প্রাক্তন অধ্যক্ষ, আমাদের লেখকের আরেকজন প্রাক্তন শিক্ষক আজম হোসেন। উপস্থাপককে অনেক ধন্যবাদ। এক চিন্তের সন্ধ্যায় আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। ম্যাডাম তার ছাত্রীর কথা এখানে বলেছে, সে ছাত্র এখন কবি হয়ে গেছে। শিক্ষিকারা মাতৃত্ব দিয়েই কিন্তু ছাত্রদেরকে মানুষ করে, শিক্ষকরাও সেইভাবেই পিতৃত্ব দিয়েই মানুষ করেন ছাত্রদের। আর রেসিডেন্সিয়াল মডেল হওয়াতে অথবা আমাদের ওখানে আবাসিক হল হওয়াতে আমরাও তাদেরকে ওইভাবেই দেখি আর কি। আমাদের পরিবার এবং তাদের ছাত্রাবাস একাকার হয়ে যায়, আমরা সেইভাবেই তাদেরকে দেখি।
মোস্তাকের এই যে প্রকাশনা, এটা আমি তার মাধ্যমে পেলাম। আমি ঢাকায় এসে মিরপুরে থাকি, ওর বইটা এবং একটা চিঠি আমি পেলাম। তো বইটা হাতে নিয়ে দেখলাম যে এত সুন্দর বইটা, তা আমি তখনই ভাবলাম এটা স্মল বিউটিফুল, একটা ছোট জিনিস, কপালের তিলটাই কিন্তু সুন্দর। তো এখন এই যে সুন্দর তার শিল্পবোধ, এটা কিন্তু বইটা দেখলেই বোঝা যায়, খুবই পরিচ্ছন্ন একটা বই, এটা বোঝা যায়। ওই একটা প্রশংসার বিষয়, সে স্ট্রাগল করে এগুলো লিখছে। জীবনে স্ট্রাগল থাকতে হয় লেখক হতে গেলে, এত সহজ না। ফেসবুকে কবি হয়ে গেলাম, এত সহজ না। তো সেই জন্য আমাদের ভাবতে হবে যে কবিতা কি হতে পারে। গানের ক্ষেত্রে কিন্তু গান আর কবিতা কিন্তু সহোদরের মতো। তো সেখানে রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন, সেই কবিতায় গান হয়ে গেছে। নজরুল কবিতা লিখেছেন, সেই কবিতা গান হয়ে গেছে। আর একটা অনুষ্ঠানে বলছে এটা বাজনা গান হচ্ছে। হেমন্ত মুখোপাধ্যায় ওই ব্যান্ড সঙ্গীত যখন আসলো, তখন উনি বললেন যে আমি তো এটাকে বাজনা গান বলি, গান বাজনা না, বলছে আমি বাজনা গান বলি। তাহলে কবিতা কি শুধুই আবেগের উপর থাকবে? জীবনানন্দ দাশ কিন্তু কবিতার মধ্যে বুদ্ধি এনেছে। বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে সাহিত্য করতে হবে। তো সেই সাহিত্যের একটা নিজস্বতা থাকতে হবে, ভাষা থাকতে হবে। আমি আমার এই যে কবি মোস্তাক, তার আমি গদ্যের বইটা পড়লাম, অক্ষরবন্দি জীবন। তো তিনি এই ছোট বইটির মধ্যে আমাদের নজিবুর রহমান আনোয়ারার লেখক থেকে শুরু করে ওই যে অরুন্ধতী রায়ের স্মল অফ গড থিংস এই পর্যন্ত চলে আসছে। স্কুল থেকে ক্যাডেট কলেজ চলে আসছে। জামালপুর থেকে চিটাগাং, টরেন্টো। সুনীলের একটা লাইন ছিল, পায়ের তলায় সর্ষে, বাধ্য হয়ে আমি ভ্রমণকারী। মোস্তাকের পায়ের নিচেও সর্ষে আছে, ও খালি ঘুরে বেড়ায়, অনেক জায়গায় ঘুরে। ঘুরতে ঘুরতে আমার বাসায় চলে গেছে কুষ্টিয়াতে। তো ওখানে গেছে, তা আমি তো খুব মুগ্ধ হয়ে গেলাম। তো মুগ্ধ হয়ে গেলাম, ওর সাথে বসলাম। ও কিন্তু খুব কথা কম বলে। এটা একটা কবির কিন্তু স্বভাবের মধ্যে আছে, জীবনানন্দের মতো, ছোট জীবনানন্দ। ও কথা কম বলে, কোলাহলের মধ্যে থাকতে চায় না। ওকে দেখলেই মনে হয় যে এই যে একটা ধারা আছে, জীবনানন্দ দিয়েও যে ধারাটা, এই ধারা আছে ওর গদ্যের মধ্যে। এক ধরনের কি বলা যায়, গদ্যের মধ্যে এক ধরনের সরলতা আছে, গদ্যের মধ্যে এক ধরনের গল্পের ভাষাও, গল্পের ভাষাও। ও তো ডাক্তার। মুখোশা বিশ্ব সাহিত্যে মুখোশাকে বলা হতো কাটার অফ লাইফ, জীবনকে একেবারে দেখতে মুখোশা। ও হতে পারে, ও গল্প লিখবে,
গল্পের খুব আকাল, আমাদের অত ধৈর্য নাই, কারণ ফেসবুকে তো গল্প লেখা যায় না। সেই জন্য গল্প লিখতে হবে। আর আমাদের জীবন বদলাচ্ছে, জীবন বদলাচ্ছে। 10 তলা বাড়ি হচ্ছে, কিন্তু ওই যে বাড়ি বানিয়েছে ওর মনটা 10 তলা হয়নি, মনটাকেও 10 তলা করতে হবে। সমস্যাগুলো হচ্ছে এই জায়গাটায়। চর্চিত হতে হবে, এইভাবে দেখতে হবে, না হলে আকাল হয়েছে। আমি এখানকার যুগান্তরে লিখতে গিয়ে কিছু সম্পাদক বলে যে স্যার ওই লেখকরা আর নতুন করে লেখে না, ওই আগের লেখা দেয় বলে আমরা ছিঁড়ে ফেলে দিই। সেই জন্য আমরা এই গ্রামের অনেক কিছু কিছু লেখক আছে যারা তাদের লেখাটাকে ছাপায়। নগর থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। সাত কৃষি হচ্ছে এখানে, তো যেখানে সাত কৃষি হয় সেখানে আপনি প্রকৃতি পাবেন কোথায়? ধানের ক্ষেতে কি বাতাস নিচে যায়, এইসব কোথায় হবে? তো সুতরাং মুস্তাকদের মতো এই যে যারা এসেছেন প্রত্যেকটা, মনে করি যে আমাদের জেনারেশন বদলাতে হবে। যে জেনারেশন মুক্তিযুদ্ধের কথা বলে, যারা 2-3টা জেনারেশন আমরা সহ, আমাদের বিলুপ্তি করা দরকার। আমরা বিনিময়ে অনেক কিছু পেয়েছি, যারা বলছে পাইনি, অনেক কিছু পেয়েছি, বরং এদের জন্য আমরা কিছু রাখিনি। এই জন্যে 48-এর সময় আমাদের সাহিত্য জাগরণ হয়েছে, সেখানে রাজনীতি শিক্ষকরা ছাত্ররা করেছে, দলীয়ভাবে করে নাই। এবং ওই রাজনীতি যে সচেতনতা, তারপরে সাহিত্য চলে গেল রাজনীতির মধ্যে। একটা রেনেসার সম্ভাবনা ছিল। ইতালির ফ্লোরেন্স শহরে যে 14শ শতকে রেনেসা হয়েছিল, আমাদের এখানে হওয়ার সম্ভাবনা ছিল, হয়নি। 48 থেকে 71 এই সময়ের মধ্যে হতে পারত। রাজনীতি ঢুকে গেল দলের মধ্যে, দলীয় বুদ্ধিজীবী হল। আর এক দল যখন ক্ষমতায়, আর এক দলের বুদ্ধিজীবী হলো। মানুষ নিরপেক্ষ বুদ্ধিজীবী পেল না, পাচ্ছে না। আর আমাদের অতীত নেই, অতীত ঐতিহ্যের উপরে বর্তমানকে দাঁড়ালেই সেটা হলো রেনেসাঁ। ইটালিতে তাই হয়েছে, ফ্লোরেন্স শহরে। আমাদের 48 তার ওদিকে নাই। তো ব্যক্তি জীবনে হচ্ছে, ব্যক্তি জীবনে অতীত সবারই আছে, স্মৃতি সবারই আছে। বেশিরভাগ লেখক তাদের স্মৃতি কথা লিখেছে। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি, প্রতিভা বসু বলছে যে স্মৃতি সততই সুখের। বিষ্ণুদেব বলেছে স্মৃতি সত্য ভবিষ্যৎ, বিষ্ণুদের একটা লেখা বই, প্রবন্ধের বই। অন্নদা শঙ্করের হলো যে যুক্ত বঙ্গের স্মৃতি, এটা প্রবন্ধের বই। মুস্তাকের বই সেই প্রবন্ধের বই, স্মৃতি। স্মৃতি সবাই লিখতে পারে না, কোথায় থেকে কোথায় শেষ হবে, এটা হলো শিল্প। 50 বছরের জীবন বা 53 বছরের জীবন, এই যে গুছানো মেজারমেন্ট, সবারই অতীত আছে, সবারই গ্রাম আছে, সবার দাদি আছে, সবার শিক্ষক আছে, সবার মাস্টার আছে, কিন্তু ওই মেজারমেন্টটা নেই। তো যে মেজারমেন্ট করে লিখতে পারে সেই হচ্ছে শিল্পী, সেই হচ্ছে শিল্পী। তো তার ওই বইয়ের মধ্যে সে ওইভাবে লিখেছে। পড়তে পড়তে আমি অবশ্য বেশি পড়তে পারিনি, ঢাকায় এসে সময় পাইনি। তো এখন আমি যেটা বলছি শেষ করেই দিচ্ছি, কারণ অনেকদিন সময় পাইনি। তো আর এই যে মাইক হাতে আসলে বারান্দা রেলিং ধরে একটুখানি ঝুঁকে দাঁড়ালে ইচ্ছা করে আরো একটু ঝুঁকি, আরো একটু ঝুঁকি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, সমালোচকদের প্রতি থামতে চাই না। তো এটা আমারও তাই হয়েছে। তো যাই হোক, আমি শেষ করছি এই বলে, আমরা অবসরের মানুষ। এই মোড়ক উন্মোচন, এটা আমাকে ওইভাবে উন্মোচন করতে দেওয়া হয়েছে।
ক্রিকেটাররা আমি সেদিন গাঙ্গুলিকে কোথায় দেখলাম, সুনীল ওই সৌরভ গাঙ্গুলিকে, ওর কত সেঞ্চুরি সব আছে, উদ্বোধন করতে দেয় একটা বল মারে, 4-6 মারার সুযোগ নেই। তো আমাদেরও এখানে ওই 4-6 মারার সুযোগ নেই, আমি একটু সুযোগ নিয়ে নিলাম। আমি ওর বইয়ের প্রচার কামনা করছি, ওর বই পড়বেন, খুব ভালো লাগে, খুব সুন্দর বই লিখেছে, মন থেকে লিখেছে, লিখতে হয় মন দিয়ে, মুস্তাক মন দিয়ে লিখেছে, আমার পড়ে খুব ভালো লেগেছে। আর বলেছে আমাদের কথা, শিক্ষকের কথা, সে বলেছে আসলে 40 বছরের পরে আর কেউ শিক্ষক থাকে না, ও আমার এখন সহকর্মী, সবাই সহকর্মী, ও আমার আর ছাত্র না। যে 12টা বই লেখে সে আবার ছাত্র কিসের? সে কোথাও কোথাও সে আমারও শিক্ষক হয়ে যেতে পারে। তো এই বলে শেষ করলাম, ধন্যবাদ।